ঘড়িতে 3:30 বাজে। 4টে নাগাদ স্টেশনে দাঁড়ানোর কথা। আমি তখনও আলমারির খুলে ভাবছি এরকম পরিবেশে পরার জন্য কোন শাড়িটা উপযুক্ত। আগেরবার শান্তিনিকেতন থেকে একটা ঘিয়ে শাড়ি এনে দিয়েছিল বোন, তাতে আবার মেরুন কালোতে মাছ ছাপ দেওয়া। ওটা আলমারি হাতড়ে কিছুতেই খুঁজে পাচ্ছি না। দেখলাম ফোন আসছে। নীলাদি। ঘড়িতে 3:35। এই এক মানুষ, সময় জ্ঞান নেই একদম, আগে ভাগে চলে আসে সব সময়। রাগ ধরে বড্ড। হাতের কাছে কাঁচা আমরঙের গাঢ় শাড়িটাই পেলাম, আর দেরি না করে ওটাই পরে নিচ্ছি। মনটা খুঁতখুত করছে। একটা শোকের বাড়িতে এরকম চড়া রং কি মানাচ্ছে? ধুস, জয়াদির মনে যে খুব কিছু দুঃখ নেই সেটা নিশ্চিত। একটা দিন যেত না জয়াদি শাশুড়ির নামে কিছু বলেনি আমাদের কাছে। সত্যি খুব জ্বালাতেন মহিলা জয়াদিকে। ফ্রিজে রাখা ভাত তরকারিতে জল ঢেলে রাখতেন, জামা কাপড় সব তুলতেন, কিন্তু শুধু জয়াদিরগুলো ছাড়া। সারাদিন প্রচুর কাজ করতেন, কিন্তু জয়াদি ঢুকলেই কাজ ছড়িয়ে শুয়ে পড়তেন। রান্নাঘরে বাসন এদিক ওদিক রাখলেই চিৎকার শুরু করতেন। ঘরের মেঝেতে জল পড়ে থাকলেও চলতো চিৎকার। এসব গুণকীর্তন জয়াদির মুখেই শোনা। সেদিন যখন আমাদের গ্রুপে লিখল যে শাশুড়ি মারা গেছে, কদিন আসবো না, সঙ্গে সঙ্গে শুকতারাদি তো লিখেই দিল, জ্বালা জুড়ালো তোর। যে কোনো মৃত্যুর খবরই ভীষণ কষ্টের, কিন্তু এই খবরটা শুনে আমাদের সবারই এটাই মনে হয়েছে। কারণ আমরা জয়াদির শাশুড়িকে চিনি না, কিন্তু জয়াদিকে চিনি। আমরা আজ বহু বছর একসাথে যাতায়াত করি। মানুষটাকে কাছ থেকে দেখছি বহুদিন হলো, কিন্তু কোনো দিনও কারোর সাথে কোনো ঝামেলা করতে দেখিনি। তাই সংসারে অশান্তির জন্য শাশুড়ি মানুষটাকে দায়ী মনে হতো আমাদের। চুলটা চিরুনি দিয়ে একটু বুলিয়েই কাজলটা পরে নিলাম। এটাকে আমি খুব সাজের মধ্যে ধরি না, কাজলটা বরং আমাকে বাঁচিয়ে রেখেছে। ওটা না পরে দেখেছি, নিজেকে দেখে মনে হয় যেন কোনো দুরারোগ্য রোগে অসুস্থ। কাজলা না পড়লে লোকজন ডাকখোঁজ শুরু করে দেয়, অসুস্থ নাকি। তাই ভুল করেও কাজল না পড়ার ভুল করি না। তাড়াতাড়ি ব্যাগটা কাঁধে নিয়ে দেখে নিলাম মিঠি ঘুমাচ্ছে, তাই নিশ্চিন্তে বেরিয়ে গেলাম। রবিবার দুপুরগুলো মিঠিকে ছেড়ে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু লৌকিকতাগুলো তো করতেই হয়। বেঁচে থাকতে গেলে এটুকু না করলে হবে না। রিক্সা থেকে যখন নামলাম স্টেশনে 4:15 হয়ে গেছে। দেখলাম সবাই প্রায় এসে গেছে। যদিও মিঠি ছোট বলে ওরা আমায় বারবার করে ক্ষমা করে দিয়েছে এই ব্যাপারে। ওরা ভেবে নিয়েছে মিঠিকে স্নান করাতে খাওয়ানোতে আমার অতিরিক্ত কিছু সময় যায়। মিঠি বছর 3 থেকেই বেশ স্বাবলম্বী। স্নান খাওয়া এমনকি নিজের পরনের জামাটুকুও একটু জলে ধুয়ে নিতে পারে, কিন্তু সেসব আমি আর বলিনি ওদের, তাহলে এই 15 মিনিটের গ্রেসটুকু পাওয়া যেত না। আমি যাওয়ার সাথে সাথেই দেখলাম শুকতারাদি ফল মিষ্টি জয়াদির জন্য একটা শাড়ি সব কিছু কিনেছে, সাথে 500 টাকাও দেওয়া হবে সেদিনের জন্য একটু মালা মিষ্টি কিনে দেওয়ার জন্য। আমি বললাম আর কিছু লাগবে? শুকতারাদি বলল না না, উল্টো সবার স্টেশন থেকে রিক্সা ভাড়াটাও হয়ে গেছে। বড্ড হিসেবেই আর গোছানোই শুকতারাদি। তাই তো আমাদের গ্রুপে যে কোনো অনুষ্ঠানের এরকম কেনাকাটা ওই শুকতারাদির দায়িত্বেই থাকে। আমরা যখন পৌঁছালাম জয়াদির বাড়ি, সন্ধে প্রায় 6 হয়ে গেছে। দেখলাম ছাদের ওপর বাঁশ লাগানো হয়ে গেছে। আর হবে নাই বা কেন, আর তো মাত্র 3 দিন। বুধবার জয়াদির শাশুড়ির শ্রাদ্ধ শান্তির কাজ, আমাদের সবার নেমন্তন্ন। অফিস থাকার জন্য কেউ যেতে পারবো না, তাই পরিকল্পনা করে এই রবিবারটাই ঠিক করা হয়েছে দেখা করতে যাওয়ার জন্য। কলিং বেল টিপতেই শ্যামলেন্দুদা এসে দরজা খুলে দিলেন, বললেন আসুন আসুন। বুঝলাম উনি জানতেন যে আমরা আসবো। শীতকালে সন্ধেবেলাটা এমনিতেই খুব মন খারাপই হয়। মশার ভ্যান ভ্যান, আশেপাশের বাড়ি থেকে শঙ্খের আওয়াজ, বুঝে যাওয়া সূর্যের আলো, সব মিলিয়ে বড্ড মন কেমন করা পরিবেশ। আমরা একটা ঘরে গিয়ে বসতেই স্মিতা বলল, কোনো আত্মীয় স্বজন নেই নাকি? কেমন খা খা করছে সব। নীলাদি বললেন, কার অত সময় আছে বলতো নিজের ঘর বাড়ি ছেড়ে এসে থাকবে। সত্যি আত্মীয় স্বজন পরিজন সবাই আজ কেমন ছাড়া ছাড়া। ব্যস্ততার দোহাই দিয়ে অতটা সময় কারোর হাতেই নেই এখন।
দেখলাম জয়াদি আসলো, পরনে লাল পাড় সাদা শাড়ি। চুলে চিরুনি দিতে নেই বলেই হয়তো ওর চুলগুলো উস্কো খুস্কো, চোখ মুখ বসে গেছে। জয়াদি আসতেই ওর হাতেই সবটা বুঝিয়ে দিল শুকতারাদি। আমি বললাম, ভালো আছো তো তোমরা? শ্যামলেন্দুদা, ওই নামটা বিশেষ করে বলার কারণ এই মৃত্যুতে যদি সত্যি ক্ষতিগ্রস্ত কেউ হয় সেটা উনি। কারণ মা চলে যাওয়া মানে সন্তানের একটা অঙ্গ চলে যাওয়া, সে যে বয়সেই হোক। জয়াদি বলল, চলছে রে, আছে তোদের দাদা, কেমন আর থাকতে পারে মা ছাড়া। সীমাদি বলল, তোর বড় ছেলে আসলো? জয়াদি বলল, বুধবার সকালেই আসবে। আসলে সেমিস্টার চলছে তো, কি ভাগ্যিস মঙ্গলবার শেষ হবে। ছোটটারও পরীক্ষা চলছে, কাল অঙ্ক হয়েই শেষ। যেদিন মারা গেল তার 3 দিন পর থেকেই শুরু হলো। 2 ছেলে জয়াদির, বড়টা জলপাইগুড়িতে ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর ছোটটা 8। কি হলো বলতো হঠাৎ করে? শুকতারাদি বলতেই জয়াদি বলল, বুঝতে পারিনি রে। আগের দিন সন্ধ্যে থেকেই খাওয়া বন্ধ করে দিয়েছিল, কিছুই নাকি খেতে ভালো লাগছে না। চাউমিন খেতে ভালোবাসতো, আমাকে বললো একটু করে দিবি। গ্যাস অম্বলে খুব ভুগতো, এমনিতে তো সেরকম রোগ কিছু ছিল না শরীরে। শ্বশুর মারা যাওয়ার পর থেকেই শুধুই ডিপ্রেশন। আমি অল্প করে তেল জল মিশিয়ে আলু দিয়ে হালকা করে চাউমিন করে দিলাম। সারাদিন না খেয়ে ওঠাই খেলো। আমায় আবার বলল খুব ভালো হয়েছে রান্নাটা। রাতে ঘুমানোর আগে গিয়ে রান্নাঘরের সব বাসন দেখে এলো, সিলিন্ডার বন্ধ কিনা দেখে এলো। রাতে আমাকে বলল, আজ একটু আমার সাথে শুবি। তখনই আমার মনটা কামড় দিল, কারণ যে মানুষ ছেলে ছাড়া কিচ্ছু চেনে না সে আমাকে ডাকছে। আমিও না করিনি। পরের দিন রবিবার, তাই সমস্যাও নেই। সারা রাত কত কথা বলল, ওনার শাশুড়ির কথা, বরের কথা। পরের দিন ভোরে চা খেয়ে বলল একটু ঘুমিয়ে নি আমি। ওর মধ্যেও বলে দিল কি মেনু হবে। বলে সেই যে ঘুমালো। ব্যাস 10:30টায় রুটি তরকারি নিয়ে গিয়ে দেখছি সব শেষ। সীমাদি বলল, তোকে বলেছে ঘুমাতে? জয়াদি মাথা নাড়ালো, চোখ মুখটা থমথম করছে। সীমাদি আবার বলল, তোর সাথে তো আদা কাঁচকলার সম্পর্ক। সীমাদি এমন একজন মানুষ যার মুখে কোনো রাগঢাক নেই। খুব সত্যি কথাও সবসময় বলতে নেই, কিন্তু সে কথা ওকে কে বোঝাবে। জয়াদি বলল, ছিল না তো, 2 দিন আগেও ছিল না। হঠাৎই আগের দিন খুব ভালো ব্যবহার করলো, হয়তো বুঝেছিল কিছু। বলে থামলো জয়াদি। আমি বললাম, তোজো কোথায়? জয়াদি বলল, পড়ছে। নীলাদি বলল, লোকজন সেরকম কেউ আসেনি? লোকজন থাকলে এই সময় ভালো লাগে। জয়াদি বলল, না রে, কার অত সময় আছে বলতো, আর বাচ্চাদের সবার পরীক্ষা চলছে। শুকতারাদি বললেন, তোকে এরকম শুকনো লাগছে কেন? কথাটার মানে আমরা বুঝেছি। মানে এখন তো জয়াদির খুশি হওয়ারই কথা। যে মানুষটা এত জ্বালিয়েছে তার না থাকাতে তো খুশি হওয়ার কথা। কি বলতো শুকতারা, ভেবেছিলাম হয়তো ভালো থাকবো, সারাদিন খিটখিট করবে না কেউ, জ্বালাবে না কেউ, রান্নাঘরের হিসেব নেবে না কেউ, নিজের মতো সংসার করব। কিন্তু বিশ্বাস কর, 3 দিন পর থেকে কেমন হাঁপিয়ে উঠছি আমি। মুড়ির কৌটো আলগা রেখে আসলেই মনে পড়ছে উনি এটা পছন্দ করতেন না। চাল নিতে গেলেই মনে পড়ছে হিসেব করে চাল না নিলে উনি রেগে যাবেন। বাসি খাওয়া একদম পছন্দ করতেন না। রান্নাঘরে ঢুকলেই হাঁড়ি কড়াই সবেতেই যেন উনি। কত নতুন বাসন কিনেছি, কিন্তু রান্নাঘরে ঢোকাতে দেননি। ওনার পুরনোগুলোই আগলে রাখতেন। রান্না করতে বড় ভালোবাসতেন তো, তাই সবেতেই ওনার গন্ধ পাচ্ছি। বলে একটু থামলো জয়াদি। মৃত্যুর পর নাকি সব মানুষই ভালো হয়ে যায়, এক্ষেত্রেও কি তাই? বুঝতে পারছি না ঠিক। আসলে জীবনে ভালোর সাথে খারাপটাও বড্ড দরকার। এই যে ওনার আর ভীষণ আমার ঝামেলা, এগুলোকে আজ ভীষণ মিস করছি। অফিস থেকে আসলেই 1 কাপ চা করতে গেলেও ওনাকে কৈফিয়ত দিতে হতো। আজ 1 কাপ চা করলে কেউ এসে জিজ্ঞেস করছে না এখন আবার কি করছো। এগুলো দরকার মাঝে মধ্যে, সেটা আজ বুঝছি। জয়াদির বলা কথার সাথে 2 ফোঁটা জলও গড়িয়ে এলো চোখ দিয়ে। শ্যামলেন্দু দা এসে চায়ের ট্রেটা হাতে দিয়ে দিল জয়াদির। দেখলাম চোখ মুখ বেশ ফ্রেশ। দাদাকে আমরা যাতায়াতের পথেই চিনি। এই কদিন টানা বাড়িতে থেকে খুব ঝরঝরে লাগছে। চোখের কোলে কোথাও একটু জলের দাগ নেই, বরং জয়াদিকে খুব ক্লান্ত লাগছে।
মনে হচ্ছে মন জুড়ে একটা তোলপাড় চলছে, অথচ এটা ছেলে হিসেবে শ্যামলেন্দুদারই হওয়ার কথা ছিল। চাটা দিতে দিতেই জয়াদি বলল, আমরা খারাপ কিছু হতে থাকা বিষয়কে যে মিস করি আজ বুঝলাম। আজ আর কেউ ফ্রিজে করে রাখা রান্নায় জল ঢেলে রাখবে না, তারপর গ্যাসের কোণে একটু ময়লা লেগে থাকলেও চিৎকার করবে না, অযথা ঝামেলা করবে না। কিন্তু বড্ড খারাপ লাগবে আমার। আগে এসব হতো বলে বাড়িটা জমজমাট থাকতো, আর এখন দেখ 3 জন 3 ঘরে। তোজো নিজের ঘরে পড়ছে, শ্যামলেন্দু আমাদের ঘরটায় ল্যাপটপ খুলে বসে, আর রইল বাকি আমি। ওই ধূর ঘর আটকা বলে ডাইনিং আর শাশুড়ির ঘর এই করে যাচ্ছি, তাই বোধহয় আরও কষ্টটা লাগছে। চোখ পিটপিট করে আবার জল আটকালো জয়াদি। বুঝলাম এর দুঃখটা লোক দেখানো নয়, বা মানুষের মৃত্যুর পর হঠাৎ ভালো হয়ে যাওয়ার ঘটনা এটা না। এটা একটা এমন টান যেটা বহুদিন ধরে তিল করে জন্মেছে, রাগারাগি অভিযোগ করতে করতেই জন্মেছে। আর সেই টানটার পিছনে কোথাও এক টুকরো ভালোবাসাও আছে, অদৃশ্য ভালোবাসা। তা না হলে এতবার কথা বলতে বলতে চোখ পিটপিট করতে হতো না জয়াদিকে। সম্পর্কগুলো বোধহয় এরকমই হয়, যেটা কোথায় শুরু হয় আর কোথায় শেষ সেটা মানুষগুলোর অনুপস্থিতিতেই বোঝা যায়। ভাবতে ভাবতেই গরম চায়ে চুমুক দিলাম। শীতের সন্ধ্যেতে এরকম শোকাতুর মুহূর্তে 1 কাপ চাই পারে পরিস্থিতি ঠিক করতে, অন্য রকম করতে, একটু ভালো করতে। দেখলাম চা খেতে খেতে জয়াদি প্রসঙ্গ বদলালো, ভালো লাগছে একটু এখন। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।